2002-এর তালিকায় নাম থাকলেও কি হিয়ারিংয়ে ডাকতে পারে? 2002-এর নাম নেই কিন্তু বাবা বা ঠাকুরদার নাম দিয়েছেন, তাহলেও কি হিয়ারিং হবে? আবার 2002-এর নাম নেই, বাবা মা বা ঠাকুরদারও নাম নেই, কিন্তু পাসপোর্ট বা ডোমিসাইল আছে, তাহলে কি হিয়ারিংয়ে ডাকবে? ম্যাপিং এবং প্রোজেনি ম্যাপিংয়ে যদি নাম না পাওয়া যায় তাহলে কি হবে? কি কি কাগজপত্র দেখাবো আর কি দেখাবো না? ফাইনাল ভোটার তালিকায় নাম না উঠলে কি করব? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কত নাম বাদ পড়তে চলেছে? নমস্কার। এসআইআরে এখন ড্রাফট রোল এবং হিয়ারিং পর্ব চলে আসলো। ড্রাফট রোল এবং হিয়ারিং, এই হিয়ারিংয়ে কি হবে আমরা দেখব। 16ই ডিসেম্বরে ড্রাফট রোল পাবলিশ করবে ইলেকশন কমিশন, কিন্তু এই ড্রাফট রোলের সঙ্গে উঠে আসছে সেই সব প্রশ্নগুলো যেগুলো আপনাদের এখন ভীষণ জরুরি। 1 নম্বর প্রশ্নে ফিরে আসলাম। 2002-এর তালিকায় নাম থাকলেও কি হিয়ারিংয়ে ডাকতে পারে? উত্তর হচ্ছে পারে। সাধারণভাবে বলা হয়েছিল যে 2002-এর তালিকায় যদি নাম থাকে তারা সেফ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম যে 2002-এ একজন বাবার যে নাম দিয়েছিল, এখন ফর্ম ফিল আপের সময় সে যে নামটা ফিল আপ করেছে তার মধ্যে তফাৎ আছে, সেক্ষেত্রে ডাকতে পারে। বা ধরুন আপনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে এবং ম্যাপিংয়ে মিলছে না, সেক্ষেত্রে 2002-এর নাম থাকলেও আপনি কিন্তু ডাক পেতে পারেন হিয়ারিংয়ের ক্ষেত্রে। তবে সেই ক্ষেত্রে হিয়ারিংয়ে কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম, সেটা যেটুকু সন্দেহজনক ব্যাপার রয়েছে সেটুকু আপনাদের হিয়ারিংয়ে মিটিয়ে দিলেই চলবে। কিন্তু মানে 2002-এর তালিকায় নাম থাকলেও হিয়ারিংয়ে ডাকতে পারে কি না তার উত্তর কিন্তু ডাকতে পারে, যদি আপনার তথ্যের যে গণ্ডগোল সেটা যদি বেশ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক পেতেও পারেন আপনি। আচ্ছা, এইবারে এইটা তো সাধারণ হলো। এরপরে আমরা আসি 2 নম্বর প্রশ্নে। বলছেন 2002-এ নাম নেই কিন্তু বাবা বা ঠাকুরদার নাম দিয়েছেন, তাহলে কি হিয়ারিং হবে? এর উত্তর হলো হবে, যদি এই বাবা বা ঠাকুরদার নাম যে আপনি দিয়েছেন তার মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে। কীরকম ধরনের ডিসক্রিপেন্সি? দেখুন, ইলেকশন কমিশন যে এই যে পুরো ইলেকটোরাল রোলের যে ডিজিটাইজেশনটা সেটা যে হয়ে গেল, অর্থাৎ বিএলওরা যে ফর্ম কালেক্ট করেছেন সেই ফর্ম আপলোড করেছেন তারা, এবার আপলোড করার পর টোটাল ডেটাবেসটা ডিজিটাইজ হয়ে গিয়েছে। এখন এইখানে দেখুন দেখা যাচ্ছে যে 11 লক্ষ, সংখ্যাটা ভাবুন, 11,85,230 জন, 11,85,000 মানে প্রায় 12 লক্ষের কাছাকাছি লোক যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তাতে যাকে বাবা দেখিয়েছেন দেখা যাচ্ছে সেই বাবা আর তার বয়সের ডিফারেন্স 15 বছর। অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করেছেন তার বাবা হয়েছেন 15 বছর বয়সে। এই ধরনের যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু ডিসক্রিপেন্সি, অর্থাৎ বাবা বা ঠাকুরদার নাম দিয়েছেন ঠিকই, 2002 আপনার নাম ছিল না, কিন্তু বাবা বা ঠাকুরদার নাম হিসাবে যাকে উল্লেখ করেছেন তার সঙ্গে যদি অ্যাকচুয়ালি ম্যাপিং বা প্রোজেনি ম্যাপিংয়ের ডিসক্রিপেন্সি পাওয়া যায়, বা যদি এই ধরনের বয়সের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স চলে আসে, সেই সব ক্ষেত্রে, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আপনার নাম যদি সন্দেহজনকের তালিকায় ঢুকে পড়ে তাহলে আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে এবং সেখানে আপনাদের যাবতীয় কাগজপত্র নিয়ে প্রমাণ করতে হবে যে আপনার নাম ভোটার তালিকায় থাকা কেন উচিত। তাহলে এই আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এই ধরনের প্রায় 3-3.5 লক্ষ এরকম হয়েছে যেখানে দাদুর বয়স আর তার বয়সে, মানে দাদু হয়ে গেছেন 40 বছর বয়সে, মানে ভোটারের বয়স 18 হলে তবে তার নাম উঠবে, তার বাবা অন্তত 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মানে 21 বছর হলে তবে তিনি বাবা হতে পারতেন। তাহলে আপনার সঙ্গে তার বাবার ডিফারেন্স 21 বছর হতে পারে, আমি যদি একটু কম টম করে ধরে 18, তার দাদু
18 যদি ধরি তাহলে অন্তত 3টে 18 হলেও 54 হয়, 3 18 54, সেখানে বয়সের ডিফারেন্স দেখা যাচ্ছে 40 বছর। তো এই ব্যাপারগুলো যদি থাকে সেক্ষেত্রে ব্যাপারগুলোকে দেখা হতে পারে। অর্থাৎ মোদ্দা কথা, 2002-এ নাম না থাকলে বাবা বা ঠাকুরদার নামের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয়, যদি সন্দেহজনক কিছু পায় নির্বাচন কমিশন, তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। 2002-এ নাম নেই, বাবা মা বা ঠাকুরদারও নাম নেই, কিন্তু পাসপোর্ট বা ডোমিসাইল আছে বা কাস্ট সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কি হিয়ারিংয়ে ডাকবে? ডাকবে। মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি নাই এটা দেখাতে পারেন, দেখুন ব্যাপার হচ্ছে পাসপোর্ট, এটা বাস্তব যে বহু অনুপ্রবেশকারী যারা আমাদের এখানে এসছেন তারা কাগজপত্রগুলো তারা খুব ভালো করে তৈরি করেছেন, কারণ তারা জানতেন যে ওটা তাদের এখানে থাকার চাবিকাঠি। যারা ভারতীয় নাগরিক, যারা জানেন তারা ভারতীয় নাগরিক, তারা কিন্তু কাগজপত্র নিয়ে অত বেশি লাফালাফি করেননি, যদিও তার জন্য তাদের আসামে যে ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে সেই জন্য তাদের অসুবিধায় পড়তে হয়েছে। কিন্তু যারা বাইরের অন্য দেশ থেকে এসছেন এবং ভারতবর্ষে পাকাপাকিভাবে থাকতে চেয়েছেন, তারা কিন্তু কাগজপত্রগুলো তৈরি করে ফেলেছিলেন। সেখানে পয়সা খাইয়ে হোক, যেভাবে যে কোনো মেথড অবলম্বন করি হোক, তারা কাগজপত্র তৈরি করেছিলেন। যেমন ধরুন আমরা যারা অনেক সময় সে ওয়েস্টার্ন, ধরুন আমেরিকা গেছি, এবার আমেরিকায় গিয়ে আমরাও কিন্তু যারা আমরা আমেরিকায় চলে যাই বা ওখানে স্থায়ীভাবে থাকতে চাই, তারা কিন্তু কাগজপত্রের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যায়। আমাদের কাগজ বানিয়ে ফেলতে হবে, গ্রিন কার্ড করতে হবে, সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সেখানে কাগজপত্রের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এখানেও তাই, যারা এসছেন তারা কাগজপত্র কিন্তু বানিয়ে ফেলেছেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে এই কাগজপত্রগুলো জাল করে তৈরি করা হয়। যদি পুরনো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা একবার চেক করতে পারেন, সেখানে আমি এগুলো পার্ট পার্ট করে দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু ডোমিসাইল আছে বা পাসপোর্ট আছে, কিন্তু ম্যাপিংয়েও তাকে পাওয়া যাচ্ছে না, প্রজেনি ম্যাপিংয়েও তাকে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তাকে সন্দেহজনকের তালিকায় ফেলে দেওয়ার সম্ভাবনা যথেষ্ট। অর্থাৎ ম্যাপিংয়ে যদি না পাওয়া যায়, তার মানে কি? তার মানে আপনি কোত্থেকে আসলেন সেটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হতে পারে আপনার কাছে পাসপোর্ট আছে, ডোমিসাইল আছে, কিন্তু আপনাকে আপনার বৈধ কাগজপত্র, আপনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, ভারত সরকার আপনাকে ডোমিসাইল দিয়েছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। কিন্তু যদি সেরকম না হয়, তাহলে আপনি আসলেন কোত্থেকে সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে। তো সেই কারণে পাসপোর্ট আছে বা ডোমিসাইল আছে বা কাস্ট সার্টিফিকেট আছে, কিন্তু ম্যাপিং বা প্রজেনি ম্যাপিংয়ের সন্দেহজনক, সেই ক্ষেত্রে কিন্তু হিয়ারিং হবে এরকমই মনে হচ্ছে। হিয়ারিং হওয়ার চান্স সেখানে প্রচুর। আচ্ছা, এরপরে আমরা আসি এর পরের প্রসঙ্গটায়, ম্যাপিং আর প্রজেনি ম্যাপিং। অর্থাৎ এই দুটো ম্যাপিংয়ে যদি নাম না পাওয়া যায় তাহলে কি হবে, সেটা আমি এর আগেরটাতেই মোটামুটি আলোচনা করে দিলাম যে ম্যাপিং এবং প্রজেনি ম্যাপিংয়ে নাম যদি না পাওয়া যায়, আপনার কাছে পাসপোর্ট থাকলেও আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে। সুতরাং সেখানে আপনি আপনার কাগজপত্র দেখিয়ে আপনাকে মানে আপনার কাছে পাসপোর্ট আছে মানে আপনি যে পাসপোর্ট করেছে তার কাছে বাকি সব কাগজপত্রই আছে ধরেই নেওয়া যেতে পারে। সুতরাং সেগুলো দেখিয়ে নেবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু যদি পাসপোর্ট বা অন্যান্য সার্টিফিকেটগুলো কোনো জাল নথি, মানে এবারে প্রশ্ন আসতে পারে, একটা কথা অনেকেই বলেন যে পাসপোর্ট থাকা মানে তো ভারত সরকার স্বীকার করে নিচ্ছে যে আমি ভারতের বৈধ নাগরিক। কিন্তু আপনারা বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে যখন আপনি পাসপোর্টের ফর্মটা ফিল আপ করেছিলেন তখন আপনি বলেছিলেন ওইখানে যে হ্যাঁ আমি ভারতের নাগরিক, এবং এই ডিক্লারেশনে নিচে আপনি বলেছিলেন আমার জ্ঞাতসারে যে যে তথ্য আমি এই ফর্মে দিলাম, আমার জ্ঞাতসারে সেই সমস্ত তথ্য সত্য। যদি ভবিষ্যতে প্রমাণিত হয় যে এই তথ্য সত্য নয়, তাহলে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার সরকারের রয়েছে। আপনি কিন্তু এই ডিক্লারেশনে সাইন করে পাসপোর্টের ফর্মটা জমা দিয়েছিলেন। সুতরাং আপনার কাছ থেকে কিন্তু এই ক্ষেত্রে একটা ডিক্লারেশন নিয়ে নেওয়া হয়েছিল যে আপনি যে যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি, তার বেসিসে আপনার পাসপোর্টের
প্রসেসটা হয়েছে। হ্যাঁ, ভেরিফিকেশন হয়েছে, কিন্তু আমরা সবাই জানি ভেরিফিকেশন পয়সার বিনিময়ে হয়ে যায়। সুতরাং ওই যে ডেটা ডিক্লারেশনটা আপনি দিয়েছিলেন তার বেসিসে প্রমাণের দায় কিন্তু থাকছে। সুতরাং যদি ম্যাপিং এবং প্রোজেনি ম্যাপিংয়ের নাম না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা অনেকটা মানে খুব কম সংখ্যক লোকই এরকম হিয়ারিং এড়াতে পারবেন যাদের ম্যাপিং এবং প্রোজেনি ম্যাপিংয়ের নাম পাওয়া যায়নি। সুতরাং তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে হিয়ারিংয়ে আসার প্রত্যেকটা ক্ষেত্রেই, এমনকি 2002-এর নাম থাকলেও হিয়ারিং হতে পারে, নাম না থাকলে বাবা ঠাকুরদার নাম থাকলেও হতে পারে, টাসপোর্ট থাকলেও হতে পারে। তাহলে এবার তাহলে সবচেয়ে বড় যা প্রশ্নটায় আমরা এসে পড়লাম সেটা হচ্ছে যে হিয়ারিংয়ে ডাকলে কি করব। হিয়ারিংয়ে ডাকলে আপনি যদি নাম তুলতে চান, এই 2026-এর এসআইআরের পরে যে ইলেকটোরাল রোল ফাইনাল রোল যে পাবলিশ হবে তাতে যদি নাম তুলতে চান আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কি কি কাগজপত্র দেখাবো আর কি দেখাবো না। দেখুন, আপনি এই বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দেবেন। আমি যেহেতু সফটওয়্যারের লোক, আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর সুদীর্ঘকাল কাজ করেছি, আমি এটুকু বলতে পারি যে একটা নেট তৈরি হয়ে গেছে, কিন্তু সেখানে আধার আছে, আপনার যেটা আপনার আইডেন্টিটিকে প্রুফ করবে, বায়োমেট্রিক আইডেন্টিটি আপনার রেজিস্টার্ড। কারণ আপনি এসেই যারা অনুপ্রবেশকারী হিসেবে এসছেন তারা প্রথমেই এসে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব বানিয়ে ফেলেছেন। ফলে আধার অর্থাৎ বায়োমেট্রিক ইনফরমেশন আপনার সরকারের কাছে আছে। এবার এই বায়োমেট্রিক ইনফরমেশন ভোটার কার্ড লিঙ্ক করেছেন, প্যান কার্ড লিঙ্ক করেছেন, সব লিঙ্কড। এবারে আপনি যদি আপনার কাছে যে কাগজ রয়েছে সেটা যদি বৈধ নথি হয় তাহলে অবশ্যই দেখান, কিন্তু অবৈধ নথি যদি আপনি দেখান এবং তারপরে ধরা পড়েন তাহলে কিন্তু এক হচ্ছে কাগজপত্র দেখাতে পারলাম না, সেটা একটা জিনিস, আর আমি জাল কাগজপত্র দেখালাম সেটা কিন্তু আরেকটা জিনিস। সুতরাং যদি আপনি মতামত চান, আমি বলবো জাল কাগজ না দেখানোই বুদ্ধিমানের কাজ। আপনারা কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা নিজেরা বিচার করে করবেন। কিন্তু এমনভাবে এই যে আজকে যেই ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যেই ঝাড়াই বাছাইয়ের কাজটা হচ্ছে, এই বিষয়ে কিন্তু এখানকার কোনো রাজনৈতিক দলেরই কোনো ধারণা ছিল না যে তারা টেকনোলজিক্যালি এই ব্যাপারগুলোকে করার চেষ্টা করছেন। ইলেকশন কমিশন প্রযুক্তিকে ইউজ করছেন। সুতরাং আমি আমাদের যিনি এখন ইলেকশন কমিশন যাকে স্পেশাল অবজারভার করে পাঠিয়েছেন, সুব্রত গুপ্ত, ওনার সঙ্গে উনি যখন জলপাইগুড়িতে ডিএম ছিলেন, আমি ওনার সঙ্গে কিছুদিন কাজ করার আমার সুযোগ হয়েছিল। তো আমি কিন্তু বলতে পারি উনি টেকনোলজিক্যালি খুবই সাউন্ড একজন লোক। ফলে ওই ব্যাপারগুলো কিন্তু এখানে ধরা পড়বে। এবং সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যদি আপনার কাছে বৈধ কাগজ থাকে তাহলে দেখান, আর যদি মনে হয় যে বৈধ কাগজ নেই তাহলে সেটা যদি আপনি ওখানে সাবমিট করেন এবং যদি ধরা পড়েন তাহলে নাম তো কাটবেই, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ফৌজদারি অপরাধেও অপরাধী হয়ে যাবেন। সেটা এবারে আপনাদের বিচার বিবেচনা বুদ্ধি ইউজ করে আপনারা পরামর্শ নিয়ে প্রপার তারপরেই কিন্তু হিয়ারিংয়ে আপনাদের কাগজপত্র সাবমিট করবেন। এটা আমার তরফ থেকে আমি আপনাদের আমার মতামত জানালাম, মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এরপরে আমরা আসি এর চেয়ে বড় প্রশ্ন, ফাইনাল ভোটার তালিকায় নাম না উঠলে কি করব। বেসিক্যালি ফাইনাল ভোটার তালিকায় যদি আপনার নাম বাদ চলে যায় তাহলে আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের কাজ কিন্তু নাগরিকত্ব যাচাই করা নয়। অর্থাৎ কে নাগরিক নয় এর বেসিসে ইলেকশন কমিশন কোনো স্টেপ নিতে পারে না। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে তার নামটা ভোটার তালিকায় থাকবে কি থাকবে না সেইটাকে দেখা।
অর্থাৎ আপনার যদি তালিকায় নাম না ওঠে তার মানেই কিন্তু আপনি বৈধ নাগরিক আর রইলেন না, বা আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে বা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এরকম একটা যে গুজব বাজারে চলছে সেটা কিন্তু আদৌ সত্যি নয়। কারণ এরপরে আপনার আবার সুযোগ থাকছে, আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কাগজপত্র দিতে পারেন, যেরকম প্রপার ওয়েতে লোকেরা নতুন নাম তোলে সেভাবে আপনি আপনার নাম তুলতে পারবেন, তাতে কোনো অসুবিধে নেই। এইটা মানে ফাইনাল ভোটার তালিকায় নাম না থাকার মানে কিন্তু নাগরিকত্ব হারানো নয়। নাম না থাকা মানে ইলেকশন কমিশন মনে করছে যে নাম থাকার জন্য যে বৈধ নথি যা দরকার ছিল সেটা আপনার কাছে নেই, এইটা কারণে আপনার নামটা এইবার রাখা গেল না। কিন্তু তার মানে এটা নয় যে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করার অধিকার আর রইল না আপনার। আপনি তারপরেও আবার নাম তোলার অ্যাপ্লাই করতে পারেন, প্রপার কাগজপত্র দিয়ে আবার নাম তুলতে পারেন। হ্যাঁ, তবে এই এসআইআরের নাম ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলে 2026-এর ভোটে সম্ভবত আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে না, সম্ভবত। এবার আলটিমেটলি ইলেকশন কমিশন কি স্টেপ নেবেন আমরা সেগুলো কিছুই জানি না, সেটা যখন আসবে তখন আমি এই বিষয়ে আপনাদের আপডেট দিয়ে দেব। এবার আসছে সেই প্রশ্নে যেটা সবার কৌতূহল, যে শেষ পর্যন্ত কত নাম বাদ পড়তে চলেছে। এইটা এখনই বলার সময় আসেনি, তবে আমি আপনাদের একটা ডেটা দিই। সেইটা হচ্ছে যে মানে 2002-এর যে মানে 2025-এর যে লাস্ট ইলেকটোরাল রোল ছিল, সেই ইলেকটোরাল রোল থেকে 58 লক্ষের কিছু বেশি নাম অলরেডি ডিলিটেড হয়েছে মানে তারা হয় মৃত ভোটার, নয় স্থানান্তরিত ভোটার, নয় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এই ধরনের ভোটারের সংখ্যা মোটামুটিভাবে 58 লক্ষের কিছু বেশি। আর সন্দেহজনক এই যে ডেটা যে আপলোড হয়েছে তার এরপরে ইলেকশন কমিশনের যে ফার্স্ট স্ক্রিনিং হয়েছে, সেই স্ক্রিনিংয়ে সন্দেহজনক ভোটারের তালিকায় এসছে 1,65,00,000 নাম। কিন্তু মাথায় রাখতে হবে এটা সন্দেহজনক তালিকা, তার মানেই 1,65,00,000 বাদ পড়ে গেল এরকম নয়। হয়তো এর দেখা যাবে 25% বাদ পড়বে, কেউ বলছেন 50% বাদ পড়বে, এটা সবাই গেস করছেন। এখন এক্স্যাক্টলি কত বাদ পড়বে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। হতে পারে সবারই উঠে গেল, আবার হতে পারে 25% বাদ পড়লো। যদি 25%ও বাদ পড়ে তার মানেও কিন্তু প্রায় 40 লক্ষের ওপরে, অর্থাৎ 58 লক্ষ আর 40 লক্ষ যদি যোগ করি তাহলে পরে মোটামুটিভাবে সংখ্যাটা 1 কোটি ক্রস করবে। এখন এইটা 25%-এ থাকবে, না 10% বাদ পড়বে, না 50% বাদ পড়বে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। সেটা এর পরে যারা হিয়ারিংয়ে যাবেন তারা কিভাবে তাদের কাগজপত্র জমা দিলেন, তারা কিভাবে ব্যাপারটাকে ফেস করলেন, তার উপর ডিপেন্ড করছে ফাইনাল কত হবে। এবং এটা নিয়ে আরও কিছু ইনপুট আসছে, ইনপুট আসলে বুধবার বা বৃহস্পতিবার আমরা এই সংক্রান্ত একটা ডিটেল ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, সেটা আমি আপনাদের কাছে নিয়ে আসব। তো সেই ভিডিওটার জন্য ওয়েট করুন। এবং এই যে এসআইআরটা হলো, এর মাধ্যমে কি আসলে সত্যি সত্যি ঘুরিয়ে এনআরসি করা হলো, এই বিষয় নিয়েও আমরা আসব তার পরের ভিডিওতে। দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। এখনও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু বিরাট মিস করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, আর অবশ্যই আমাদেরকে সঙ্গে রাখুন যাতে এই ধরনের দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবসময় পান। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।